সভ্যতার এক উন্নত পর্যায়ে আমরা দাঁড়িয়ে মানব সভ্যতার যে চরম বিপর্যয় আজ আমরা লক্ষ্য করছি, বিশ্বের চান্ডা উন্নত জাতি, উন্নত দেশ, উন্নত সম্প্রদায় হিসেবে নিজেদেরকে দ্বারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন সভ্য জাতি হিসেবে। আজ এই সভ্যতার যুগে এসে আমরা বলি মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতার যুগে এসে আজ আমরা মানবতাহীন, অমানবিক যে কার্যকলাপ উন্নততর দেশের থেকে আমরা ঠিক পাচ্ছি, বা তাদের কাছ থেকে আমরা যেটা সেই চরম অমানবিক ব্যবহার উপহার পাচ্ছি, এটা সত্যি আজকে ভাবিয়ে তুলেছে যে আমরা সত্যিকারের সিভিলাইজড হয়েছি কিনা, অর্থাৎ উন্নত জীবনের সেই সভ্য জগতে আমরা এখনো অবস্থান করছি কিনা। একথা বলার মেইন কারণ বা প্রধান কারণ, আজ যারা পৃথিবী শাসন করছেন, অর্থাৎ সেই পরাশক্তি ইউএসএ, রাশিয়া, দ্যাট মিনস রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন, সাম্প্রতিককালে ভারত, আমাদের এই পৃথিবীতে ভূ রাজনৈতিক সমীকরণে কয়েকটা দেশ পরাশক্তির খাতায় নাম লিখিয়েছে, এবং পারমাণবিক শক্তিধর দেশগুলি যারা সভ্যতার বয়ান দিয়ে সভ্যতার সেই ধোয়া তুলে পৃথিবীতে শান্তিকামী লোকের সংখ্যা ঠিক সন্ত্রাসীর চাইতে অনেক অনেক গুণ বেশি। পৃথিবীতে যদি সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী ব্যক্তি, সন্ত্রাসী সম্প্রদায়, সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী বলি না কেন, এদের তালিকা করা হয়, তাহলে দেখা যাবে যে এরা হাতে গোনা অল্প কিছু লোক, যারা বিপদগামী এবং যারা পৃথিবীটাকে তাদের নিজের মতো করে সাজাতে চায় এবং নিজের মতো করে চালাতে চায়। আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্রেও অগণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ অল্প কয়েকজনই এই গণতান্ত্রিক মানুষদের নিয়ন্ত্রণ করে থাকে, যা সত্যিকারে আমাদের এই সভ্যতার সম্মুখভাগে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারগেশন দিয়েছে। সত্যি কথা হচ্ছে এই, আজকে আমরা ভাবতে পারি না এই যুদ্ধাঙ্গেই যে মনোভাব, আগ্রাসন, সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের কারণে সারা বিশ্বে আজ অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে, যার কারণে যে সাফারিংস বা যে ভোগান্তি, এটা কিন্তু সাধারণ মানুষের জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই পৃথিবীকে যারা পরিচালনা করে, এনাদের সংখ্যা খুবই কম,
হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এই সারা বিশ্বের শত কোটি মানুষের ভাগ্য বিধাতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। আমরা যতই বলি না কেন, আমরা সভ্যতার যুগে পা দিয়েছি। এখানে দেখা যায় সেই মানুষগুলো যারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বার্থকে বিনষ্ট করছে এবং ভুলণ্ঠিত করছে। যদি আমরা মায়ানমারের দিকে তাকাই, দেখব যে সেখানে যে মুসলিম সম্প্রদায়, রোহিঙ্গা আমরা বলে থাকি, তাদেরকে যে নির্মমভাবে তাদের উপর যে অত্যাচার হয়েছে, যার যে কুফল বাংলাদেশকে, এই ছোট্ট আমাদের এই দেশ, তাকে ভোগ করতে হচ্ছে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, সম্পদহারা, অনাহারে অর্ধহারে পঙ্গুত্ব বরণ করতেছে। এটা এই সভ্য যুগে এসে আমরা যদি সভ্যতা দাবি করি এবং সিভিলাইজড সোসাইটি দাবি করি, তাহলে এটা কতটা সত্য, এর সম্মুখভাগে কোনো নোট অফ ইন্টারগেশন বা এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। আমরা দেখেছি নিজেদের ভিতরে, নিজেদের সম্প্রদায়ের ভিতরে যুদ্ধ লেগে আছে। আমরা যদি দেখি, একটু অবজার্ভ করি, ইউক্রেন এবং রাশিয়া এরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক বা খ্রিস্ট ধর্মাবলম্বী মেজরিটি, অথচ এনাদের ভিতরে যুদ্ধ লেগে আছে ভূ রাজনৈতিক সমীকরণের হিসাব নিকাশের কারণে। পাকিস্তান এবং আফগানিস্তান, সেখানেও মাঝে মধ্যে যুদ্ধ লেগেই থাকে, সহিংসতা লেগে থাকে। তারাও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়। এখানে ইরাকের সেই উপসাগরীয় যুদ্ধ দেখেছি আমরা দীর্ঘ 9 বছরেরও অধিককাল। সেই যুদ্ধে পরিণতি কি হয়েছে আমাদের জানতে কারো বাকি নাই। সাম্প্রতিক সময়ে ইসরায়েল যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করছে, তার পিছনে আমি মনে করি ইউএসএ বা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা আছে, যে ভূমিকার কারণে বিভিন্ন রাষ্ট্রের যে অস্থিতিশীলতা, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত বিঘ্নিত করা, এটা প্রতিনিয়তই হচ্ছে। আজ আমরা ইসরায়েল ফিলিস্তিনের যে করুণ পরিণতি আমরা দেখছি, যুগের পর যুগ, দশকের পর দশক, যা সত্যি কাম্য কিনা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখতে পারেন। সেখানকার শিশুদের পরে যে নির্যাতন, সদ্যজাত শিশুদের উপরে যে অমানবিক অত্যাচার, এটা কতটা মানব সভ্যতাকে প্রশ্নবুদ্ধ করে কি করে না, নিজের কাছে প্রশ্ন করলে আমার মনে হয় উত্তরটা অতি সহজেই আমরা পেয়ে যেতে পারি। আজকে আমরা বসনিয়া হার্জেগোভিনা, বিভিন্ন রাষ্ট্রে যে যুদ্ধাংদেহী অবস্থা বিরাজ করছিল, তার পরিণতি আমরা অবশ্যই এই সভ্য সমাজের লোক আমরা দেখেছি। আমরা এই
সভ্য বিশ্ব বলে দাবি করি, এই সিভিলাইজড ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আমরা, সেই পৃথিবীতে আমরা যে সভ্য মানুষগুলো আমরা অবলোকন করছি যে কীভাবে একটা রাষ্ট্রকে, একটা অঞ্চলকে অস্থিতিশীল করে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে সেখানে মানবিক বিপর্যয় ঘটিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যে পরিচালিত হচ্ছে, কেউ বা এখানে উপেক্ষিত, কেউ বা এখানে বঞ্চিত, কেউ বা এখানে স্বার্থ হাসিলের যে চরম লক্ষ্য অর্জন করে চলেছে। আমাদের একটা কথা ভাবতে হবে, সে হচ্ছে যারা অস্ত্রকে আত্মরক্ষার হিসেবে ব্যবহার না করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে চান বা এখানে বাজারজাত করতে চান, সেটা এই পৃথিবীর জন্য বড় হুমকির একটা কারণ। পারমাণবিক শক্তিধর দেশগুলো কোনো না কোনো সময় এই পারমাণবিক অস্ত্র এই মানব সভ্যতার উপরে ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নাই। আজ চলমান যে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান যে সংঘর্ষ, যার পিছনের মহাশক্তিধর রাষ্ট্র সেই ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, তার যে সাম্রাজ্যবাদ নীতি, ডিপ স্টেট পলিসি, সেটা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় ব্যবহার করে চলেছে। এই পৃথিবীটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বা ডেমোক্রেসি বলে আমরা দাবি করতে চাই। ডেমোক্রেসি, আমার কাছে প্রশ্ন, কোথায় ডেমোক্রেসি আছে পৃথিবীতে? ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। আসলে এটা বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না? জনগণের আকাঙ্ক্ষা এখানে পরিস্ফুটিত হচ্ছে কি হচ্ছে না? আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করলে সেই উত্তরটা আমরা তো সহজেই পেতে পারি। আমি এই বাংলাদেশের কথাই বলছি। এই দেশটা 1971 সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত মাজা সোজা করে হাঁটতে পারেনি। যখনই হাঁটতে চেষ্টা করা হয়েছে, তখনই এই ডিপ স্টেট বা পরাশক্তিগুলো তার মাজাটা একটা লাথি মেরে সে মাজাটাকে ভেঙে দিয়েছে, যাতে করে সোজা হয়ে দাঁড়াতে না পারে। আর তাদেরকে সহযোগিতা করেছে আমার দেশেরই কিছু বিপদগামী, অতি উৎসাহী, অতি আকাঙ্ক্ষী, অতি লোভী কিছু ব্যক্তিবর্গ। অস্বীকার করার কোনো উপায় নাই। আজ যে যুদ্ধ আগামীতে শুরু হতে যাচ্ছে, আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ ভিতরে ভিতরে শুরু হয়েছে। অর্থনৈতিক তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর বাকি নাই। প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন, প্রত্যেক ঘরে ঘরে আজ খাবারের হাহাকার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, মৌলিক চাহিদার খুবই অভাব দেখা দিই। আজ ঘরে ঘরে সম্প্রীতির অভাব, সম্পর্কের অভাব, গৃহে গৃহে মানুষে মানুষে যে বৈষম্য, মানুষে মানুষের যে আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্কের যে ছেদ ঘটেছে বা বিচ্ছেদ ঘটেছে, সেটা সত্যি গৃহযুদ্ধেরই সামিল। প্রত্যেক গৃহে আজ কোনো না কোনোভাবে অশান্তি লেগে আছে, যেটা গৃহযুদ্ধ। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম যে সিগন্যাল বা সাইন, সেটা শুরু হয়েছে আমাদের অর্থনৈতিক তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে।
প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন। বিশ্বের যে উন্নত রাষ্ট্র, সেখানেও অভাবের কোনো কমতি নাই। তাদের অভাব তাদের মতোই অনুভব করছে যে আগামীতে কি কঠিন অবস্থা, অর্থনৈতিকভাবে বিপর্যয় সারা বিশ্বের বুকে ধেয়ে আসছে। সেই কালবৈশাখী ঝড় নয়, টর্নেডো বা সেই হ্যারিকেনের মতো সেই চরম আকার সাইক্লোন ধেয়ে আসছে আমাদের দিকে, অর্থনৈতিক সাইক্লোন। যে সাইক্লোন তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে, অস্ত্রের যুদ্ধের চাইতে অর্থনৈতিক যুদ্ধটাই সবচেয়ে বেশি বড় আকার ধারণ করবে, মানব সভ্যতার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে, যা অলরেডি আমাদের সামনে হাজির হয়েছে। পৃথিবীতে শক্তির উৎস জ্বালানি, শক্তির উৎস তেল, পারমাণবিক শক্তির উৎস যে ইউরেনিয়াম, সব কিছুর যে সরবরাহ আজ, বা আমরা যদি উন্নত বিশ্ব কল্পনা করতে চাই, সেখানে শক্তির প্রয়োজন, যেখানে জ্বালানির কোনো বিকল্প নাই। আমরা জয় করেছি মহাশূন্য, চাঁদে লোক পাঠিয়েছি, কিন্তু মানুষের মানবিক পরিবর্তন করতে পারি নাই। মানুষের মনের সেই যে কলুষময় স্থান, সেখানে কিন্তু আমরা কোনো সভ্যতার সেই রকেট পৌঁছতে পারি নাই। যে কারণে আমাদের ভিতরে যে কালিমা, যে যে কলুষিত চিন্তাভাবনা, সেটাকে আমরা অপসারণ করতে পারি নাই। যে কারণে আগামীতে অস্ত্রের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই, হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু অর্থনৈতিক যে তৃতীয় বিশ্বযুদ্ধ, তা অলরেডি প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক দেশে, প্রত্যেক অঞ্চলে শুরু হয়েছে। ভৌগোলিকভাবে আমরা একটা কঠিন অবস্থানে আছি। বাংলাদেশ নামক যে ভৌগোলিক দেশটি, যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে অত্যন্ত কঠিন একটা অবস্থানে আমরা আছি। আমাদের প্রতি দৃষ্টি সমস্ত বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর। আমাদেরকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এদেশের যারা নেতৃস্থানীয় আছেন, তাদের অবশ্যই খুব কঠিনভাবে, খুব সূক্ষ্মভাবে এবং খুব সুচিন্তিতভাবে পরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন যদি করতে না পারে, আগামীতে আমাদের দেশও ওই যেমন সৌদি আরব, আজকে কাতার, আজকে পশ্চিমা যে রাষ্ট্রগুলো হুমকির মুখোমুখি হয়েছে, আমাদেরকেও কিন্তু এর চাইতে কঠিন হুমকির মুখোমুখি হতে হবে এবং তার মোকাবেলা আমাদেরকে করতে হবে। সক্ষমতা আমাদের থাকবে কি থাকবে না, এটা কিন্তু বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন। চীন, রাশিয়া, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমি যাদের কথাই বলি না কেন, প্রত্যেকের ব্যবসা নিয়ে, আর্থিক চিন্তাভাবনা নিয়ে থাকবে, কিন্তু আমাদের দেশের পরিণতি কী হবে সেটা তারা কখনো ভাববে না। যা অতীতে ভাবে নেই, মধ্যখানেও ভাবে নেই, আর ভবিষ্যতেও ভাববে না। এখনও ভাবছে না, ভবিষ্যতেও ভাববে না। এদেশের কে সংখ্যালঘু, সে কে সংখ্যাগুরু, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখার কারো সময় নেই। পরাশক্তিগুলো শুধু চায় তাদের আগামী দিনগুলো যাতে সুরক্ষিত থাকে, তাদের ব্যক্তিগত এস্টেট। তার জন্য যদি কাউকে, ঠিক আমাদের ধর্মীয়ভাবে একটা কথা থাকে যে বলির, বাংলাটা আর বলতে চাই না, সেই বলির যে ছাগলই বলি, সেটা আমাদেরকে বলির মুখোমুখি করার জন্য ডিপ স্টেটের একটা শ্রেণী এখনো বসে আছে। আমাদের রাজনীতিবিদরা যদি এইটা চিন্তাভাবনা না করে এবং পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে যে অশনি সংকেত আমাদের দিকে ধেয়ে আসছে সাইক্লোনের মতো, তার মোকাবেলা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমাদের এই জনগণকে, বিশ্বের যারা শান্তিকামী মানুষ, তাদের সঙ্গে সমন্বয় রেখে এবং আমাদের
নিজস্ব ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, সেই চিন্তা ভাবনা করে রাষ্ট্রীয় যে যন্ত্র, এই যন্ত্রে যারা পরিচালক, এনাদেরকে অবশ্যই সম্মুখভাগে থেকে সেই যন্ত্রগুলোর সঠিক ব্যবহার করতে হবে। তা না হলে মাঝপথেই কিন্তু আকাশ থেকে ভেঙে পড়বে সেই চলমান আমাদের চালিকা শক্তি, আমাদের সেই চলমান অর্থনীতি, চলমান সভ্যতা, চলমান আমাদের এই জীবনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটবে মাঝপথেই। সুতরাং এমনটি যাতে না হয়, সেই চিন্তা ভাবনা আমরা যেন প্রত্যেকেই করি, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।